Only life, health talk, প্রকৃতির cure, feel the life. যেই মুহূর্তে বলা হয় পাড়ার ওই অমুক লোককে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে, একটা যেন কান্নার রোল পড়ে যায় যে আর বোধহয় মানুষটি ফিরবেন না। এটা কেন তৈরি হলো বলুন তো? কারণ ভেন্টিলেশন নিয়ে সচরাচর আমাদের মধ্যে একটা স্টিগমা আছে, ভয় তো আছেই মানুষের মধ্যে, ঠিক আছে। কারণ একটা নর্মাল পেশেন্টকে ধরুন, যিনি জ্বর সর্দি কাশি নিয়ে এলেন, ঠিক আছে, তাকে তো আর সঙ্গে সঙ্গে ভেন্টিলেট করে দেওয়া হয় না, করা হয় না, সেটা সম্ভবও নয়, সেটা এথিক্যাল নয়, দ্যাটস নট আ প্রোটোকল, ঠিক আছে। ভেন্টিলেশন দেওয়া হচ্ছে মানে পেশেন্টের অবস্থা সংকটজনক, ক্রিটিক্যাল বলেই দেওয়া হচ্ছে। এবার যখন ক্রিটিক্যাল পেশেন্টস থাকে, তো সেক্ষেত্রে ভেন্টিলেশনে দেওয়ার পরে তার প্রগনোসিস ডিপেন্ড করে, ঠিক আছে। যে পেশেন্ট ভেন্টিলেশন মানে এই প্রসিডিওরটাকে, তাকে ভেন্টিলেট করার পরে তিনি সেই মেশিনের সাথে কোঅপারেট করে, ঠিক আছে, ধীরে ধীরে ফেরত আসবেন কি আসবেন না, এটা ডিউ কোর্স অফ অ্যাকশনে ডিটারমাইন্ড, আমরা ডিটারমাইন করতে পারি, ডিটেক্ট করতে পারি। এটা আমরা প্রথমে ভেন্টিলেট করার পরেই ইমিডিয়েটলি বলে দিতে পারি না যে এই পেশেন্ট ফিরবে না, ঠিক আছে। তার প্রগনোসিস, কিভাবে তিনি মেশিনের সাথে কোঅপারেট করছেন, কিভাবে তিনি তার ব্রেন কিভাবে মেশিনের সাথে কাজ করছে, বা তার অন্যান্য অর্গ্যানগুলো কতখানি সচলতা দেখাচ্ছে, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করে যে ওভারঅল প্রগনোসিসটা, যে এই পেশেন্ট ভেন্টিলেশন এই প্রসিডিওরটাকে নিয়ে সার্ভাইভ করবেন এবং রিকভার করবেন, তাকে মেশিন থেকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। তো সেক্ষেত্রে একটা ভয় তো থাকেই, এবং অনেক ক্ষেত্রে যদি চান্স বলেন, ঠিক আছে, চান্সের ক্ষেত্রে যেহেতু খুব ক্রিটিক্যাল থাকে, তো অনেক ক্ষেত্রে বাড়ির লোক ধরেই নেন হয়তো আর ফিরবেন না। তো এটা একটা ইমোশনাল ডিসিশন বেসিক্যালি, ঠিক আছে। বাড়ির লোকের তরফে যদি আপনি বলেন, সেটা বাড়ির লোকের ইমোশনস, তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু যদি আমার মনে হয় যে এটা সম্ভবপর হয়, যে একটু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করা, ডাক্তারবাবু, যে ডাক্তারবাবু উপস্থিত রয়েছেন বা যার টিম উপস্থিত রয়েছেন, তার টিমের সাথে কথা বলা, ঠিক আছে, কথা বলে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে হয়তো ইমিডিয়েটলি ভেঙে পড়ার খুব একটা কারণ নেই, ঠিক আছে। আনটিল অ্যান্ড আনলেস যদি পেশেন্ট খুবই খারাপ থাকে, ঠিক আছে, এবার সেখানে তো ধরুন কি সিচুয়েশনে পেশেন্ট রিসিভ হবে, এটা তো কেউ আগে থেকে ডিটেক্ট করতে পারে না, বা আগে থেকে আমরা বলতে পারি না। আপনি একটা কথা বললেন যে মেশিনের সঙ্গে কোঅপারেট করা, এই কথাটার মানেটা কি? মেশিনের সাথে কোঅপারেট করা মানে ধরুন আপনি ভেন্টিলেশনের অনেকগুলো মোড আছে, ঠিক আছে। আপনাকে যে মোডে দেওয়া হলো, পেশেন্টকে ভেন্টিলেট করা হলো, ঠিক আছে, এরপরে সেই মোডে থাকা, এমন না যে ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হলো মানে মেশিনই সব কাজ করবে, আচ্ছা, মেশিনই কাজ করে দেবে, ঠিক আছে, শরীর সুস্থ করে দেবে, এরকম না, ঠিক আছে। ভেন্টিলেশন মেকানিক্যাল ব্রিদিং সাপোর্ট, সেটা আপনার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো যে ভারসাম্য রক্ষা করে, সেটা তো তার মতো চেষ্টা করবে। এবার ধরুন আপনার যদি পেশেন্টের ব্রেন ফাংশন বা তার ব্রেন স্টেম ফাংশন কীরকম করছে, পেশেন্ট যদি নিউরোলজিক্যালি সাউন্ড না হন, ঠিক আছে, এগুলো লেম্যানস টার্মেই বলছি আমি, যাতে বুঝতে সুবিধা হয়, সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য। সাউন্ড না হন, নিউরোলজিক্যালি সাউন্ড যদি না হন, সেক্ষেত্রে মেশিন যতই চেষ্টা করুক, ঠিক আছে, পেশেন্ট তো বেরিয়ে আসতে পারবে না। এবার এখানেই একটা সিচুয়েশন আছে, ধরুন পেশেন্টকে যখন ভেন্টিলেট করি, আমরা ভেন্টিলেট করার পরে যে মোডে আমরা ইনিশিয়ালি ভেন্টিলেট করি, ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন বা ভিসিবি মোড বলি, সেখানে আমরা পেশেন্টকে সিডেট করে রাখি, সেখানে ঘুম পাড়িয়ে রাখা হয়, যাতে পেশেন্ট ভেন্টিলেটরের সাথে ফাইট না করে ইনিশিয়াল ফেজে। যখন আমরা দেখছি যে পেশেন্টের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গেছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়েছে, রক্তে অ্যাসিড জমেছে, ঠিক আছে, তো সেই ওয়াশ আউট করার ক্ষেত্রে ওখানে সোললি মেশিনকেই প্রথমে প্রায়োরিটি দেওয়া হয়েছে, মেশিনই কাজটা করবে। এই কার্বন অক্সিজেনের পরিমাণ বাড়ানো, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটাকে ওয়াশ আউট করা, রক্তে অ্যাসিড এবং ক্ষারের ব্যালেন্সটাকে মেনটেন করা, এই সাথে অবশ্যই সাপোর্টিভ যা মেডিকেশনস যা চলা, সেগুলো তো বাইরে থেকে চলছেই, ঠিক আছে, কিন্তু প্রিলিমিনারি কাজটা মেশিনই করুক। তো সেক্ষেত্রে আমরা সিডেট করে রাখি। এবার ফলে অনেক ক্ষেত্রে পেশেন্টের বাড়ির লোককে যদি সেটা বোঝানো না হয় বা জানানো না হয়, ঠিক মতো এক্সপ্লেন করা না হয়, তাহলে পেশেন্টের বাড়ির লোকের মনে হতে পারে যে পেশেন্ট কোমায় চলে গেছে, ঠিক আছে, বা পেশেন্ট বোধহয় রেসপন্স করছে না ঠিক মতো। তো সেটা জানিয়ে রাখাটা খুব, এই যে আমি বলছি না বারবার, যে কমিউনিকেশন গ্যাপ যেন কখনো তৈরি না হয়। একটা ভাইটাল প্রসিডিওর, লাইফ সেভিং প্রসিডিওর,
তো যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন আসছে সেখানে যদি কমিউনিকেশন গ্যাপে সমস্যা হয় তখন তো পেশেন্টের বাড়ির লোকের মনে সন্দেহ জাগতেই পারে, বা জাগবে, জাগাটাই স্বাভাবিক। হয়তো ওনাদের জায়গায় আমি দাঁড়িয়ে থাকলে আমার মনেও সন্দেহ জাগতো, খুব একটা অস্বাভাবিক না। কিন্তু এটা ঠিক আছে। মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? এবার ওইটাই মেশিন ডিপেন্ডেন্ট হবে কি হবে না সেটা তো আপনি সঙ্গে সঙ্গে তো বলতে পারবেন না। আচ্ছা, আপনি ভেন্টিলেট করলেন আর বলে দেবেন যে মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এরকম তো না। কারণ তার নিউরোলজিক ফাংশনস গুলো মেনটেন হচ্ছে কিনা, ঠিক আছে, সেগুলো তো আপনাকে ধীরে ধীরে ইভ্যালুয়েট আর এই করতে হবে। ফাইট করা মানেটা কি? ফাইট করা মানে ধরুন আপনি পেশেন্টকে ইনিশিয়াল ফেজে, ঠিক আছে, যদি সিডেট না করেন তো পেশেন্টও নিজে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করবে। তখন যতখানি কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হওয়ার কথা ছিল, মেশিন নিজে নিজে থেকে কাজ করে যতখানি অক্সিজেন শরীরে পৌঁছানোর দরকার ছিল ততখানি পৌঁছবে না। সেক্ষেত্রে যতখানি মানে কারেকশনস আমরা অ্যাচিভ করতে পারতাম ততখানি কারেকশনস আমরা অ্যাচিভ করতে পারবো না, ঠিক আছে। সেক্ষেত্রে প্রলং ভেন্টিলেশনে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা চান্সেস থাকবে। কতদিন পর্যন্ত একজন রোগীকে ভেন্টিলেশনে রাখা যায়? এটার কোনো ক্লিয়ার কাট গাইডলাইন্স নেই যে কত দিন অবধি ভেন্টিলেশনে রাখা যাবে, এরকম হয় না, ঠিক আছে। নর্মালি শর্ট টাইম রিকভারি যে ডিজিজগুলো থাকে, যেমন ধরুন ARDS সিচুয়েশন, ঠিক আছে, যেখানে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, বা সেপসিস ফেজ, ঠিক আছে, বা কোনো স্মল হেমারেজিক ফেজ বা স্মল স্ট্রোক, ঠিক আছে, বা কোনো নিউমোনিয়া, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে নর্মালি ফিউ ডেজ আপ টু উইকস এই অবধি ভেন্টিলেশন নর্মালি চলে, ঠিক আছে। তারপরে পেশেন্ট ধীরে ধীরে রিকভার করতে শুরু করলে তার ভেন্টিলেটার সাপোর্ট যদি ধীরে ধীরে কমানো যায়, মানে ওই যেরকম আমরা একটা ফুল সাপোর্ট দিয়ে শুরু করলাম ঠিক সেরকমভাবে সাপোর্টটাকে কমাতে হয়, ঠিক আছে। মানে এটাকে আমরা উইনিং বলি, উইনিং ট্রায়াল বলি আমাদের পরিভাষায়। তো সেই উইনিং ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হয় যে পেশেন্ট নিতে পারছে কিনা, সে নিজে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করতে পারছে কিনা, তার মধ্যে নিজে নিজে শ্বাস নেওয়ার থ্রাইভ আছে কিনা, এগুলো দেখে তারপরে ধীরে ধীরে পেশেন্টকে মেশিন থেকে বের করে বা টিউব থেকে বের করে নিয়ে আসে উইনিং ট্রায়াল কমপ্লিট করার ব্যাপার থাকে। আচ্ছা, কোমা আর ব্রেন ডেথ এটার মধ্যে ডিফারেন্স কি? কোমা আর ব্রেন ডেথ মানে হলো গিয়ে যেখানে আপনার ব্রেন পুরোপুরি ফাংশন করা বন্ধ করে দিয়েছে। ব্রেন স্টেম, ঠিক আছে, ব্রেন স্টেম রিফ্লেক্স নেই, ব্রেন ইরিভার্সিবলি ড্যামেজড হয়েছে, এবং ইরিভার্সিবলি ড্যামেজড হওয়ার ফলে ব্রেন অথবা ব্রেন স্টেমের কোনো রিফ্লেক্স নেই, নো রিফ্লেক্স। পেশেন্ট কোমার ক্ষেত্রে যদি আমি বলি ব্রেন স্টেম ড্যামেজের থেকে বা ব্রেন ড্যামেজের থেকে যদি কোমাকে ডিফারেন্সিয়েট করতে হয়, কোমা হচ্ছে গিয়ে পেশেন্ট আনকনসিয়াস রয়েছে, ঠিক আছে, কিন্তু পেশেন্টের ব্রেন বা ব্রেন স্টেম ফাংশন পার্সিয়ালি রিজার্ভড আছে। ব্রেন বা ব্রেন স্টেম ফাংশন কাজ করছে, আংশিকভাবে কাজ করছে, পুরোপুরি কাজ করার জায়গায় আংশিকভাবে কাজ করছে। সেটা যে কোনো হেড ট্রমার ক্ষেত্রে হতে পারে, কোমাটোস ফেজে চলে যাওয়া, কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটির জন্য হতে পারে, ঠিক আছে, হেমারেজের জন্য হতে পারে, স্ট্রোকের জন্য হতে পারে, যার জন্য পেশেন্ট কোমা বা কোমাটোস ফেজে আছে। আচ্ছা, ব্রেন ডেথ মানে কি মৃত ধরবো আমরা আইনি ভাষায়? ব্রেন ডেথ মানে লিগালি ব্রেন ডেথ ইজ ইকুয়াল টু ডেথ, এই কারণে কারণ যখন আপনার ব্রেন স্টেম কাজ করছে না, ব্রেন বা ব্রেন স্টেম ফাংশন করছে না, আপনি শুধুমাত্র ভেন্টিলেশনের মাধ্যমে তার মেকানিক্যাল বা বায়োলজিক্যাল লাইফটাকে সাপোর্ট করছে, মেশিন মেকানিক্যাল মানে মেশিন সাপোর্ট করছে, তার বায়োলজিক্যাল লাইফটাকে কন্টিনিউ করছে, অক্সিজেনেশনটাকে কন্টিনিউ করছে, ঠিক আছে, কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে। এবার আপনার ব্রেন স্টেমের কোনো ফাংশন নেই, ঠিক আছে, ব্রেন ডেথ হয়ে গেছে, কিন্তু আপনার বাকি অর্গানগুলো ভায়াবল ইন দ্য সেন্স আপনার হার্ট কাজ করছে, লাংস দুর্বল এই কারণে কারণ তার জন্য মেকানিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে, আপনার কিডনি বা লিভার এগুলো কাজ করছে। সেক্ষেত্রে বর্তমানে আমাদের রাজ্যে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেগুলো উন্নত সেট আপ রয়েছে, টারশিয়ারি কেয়ার সেট আপ, সেখানে বাড়ির লোককে কাউন্সেলিং এর মাধ্যমে উক্ত ব্রেন ডেথ পেশেন্ট যদি কেউ থাকেন তাদের অর্গান ডোনেশনের জন্য কাউন্সেলিং করা হয়, যদি তার বাকি অর্গানগুলো ভায়াবল থাকে, ঠিক আছে।
সো ব্রেন ডেথ হওয়ার পরেও যদি আপনার বাকি অর্গানগুলো ভায়াবল থাকে, এই যে আপনি বললেন না ব্রেন ডেথ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আপনি ভেন্টিলেশন কন্টিনিউ করছেন কেন? ব্রেন ডেথ হওয়ার পরেও একটা পার্ট থাকে যে যদি সেই পেশেন্টের বাকি অর্গানগুলো ভায়াবল থাকে, ঠিক আছে, সেগুলোর কার্যকারিতা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ভেন্টিলেশন অবশ্যই কন্টিনিউ করা যায়। ভেন্টিলেশন কন্টিনিউ করে একটা ডিসিশন মেকিং এর জায়গা থাকে, সেখানে যদি বাড়ির লোক রাজি হন সেক্ষেত্রে অর্গান ডোনেট করতে পারেন। অর্গান ডোনেট করলে একটা আমরা তো মানে এখন খবরের কাগজে প্রায়ই দেখতে পাই, রিসেন্টলি কেরালায় যেরকম একটা একদম ছোট বাচ্চা শিশু, 1 বছরের শিশু মারা গেছিল, ঠিক আছে, তার ব্রেন ডেথ হয়ে গেছিল, রিকভারি পসিবল ছিল না। তারপরে তার বাড়ির লোককে কাউন্সেলিং করা হয়, বোঝানো হয়, তারা তার ওই বাচ্চার অর্গান ডোনেশনের জন্য হেল্প করেন। তো ওই যে টাইম ফ্রেম বা টাইমটুকু, সেই টাইমটুকুতে পেশেন্টকে তখন ভেন্টিলেট করে রাখা হয় তার বাকি অর্গানগুলোকে ভায়াবল রাখার জন্য। অবশ্যই যাতে তার বাকি অর্গানগুলোকে যদি কোনো মানুষের শরীরে প্রতিস্থাপন করা যায়, তাহলে তারা একটা নতুন জীবন পেতে পারে। একটা পজিটিভ নোটে শেষ করবো ডাক্তারবাবুর সঙ্গে। ডাক্তারবাবু, এরম কোনো ইনসিডেন্ট বা এরম নিশ্চয়ই বহু ইনসিডেন্টই আছে বা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি দেখেছেন, আপনার চোখের সামনে একজন মানুষ সুস্থ অবস্থা, মানে পুরো সুস্থতা অবস্থায় তিনি নার্সিংহোমে বা হাসপাতালে আসেননি আপনার কাছে, মোটামুটি কথা বলছিলেন, আপনি যেমন বললেন, সেই অবস্থা থেকে ভেন্টিলেশনে তাকে দিতে হলো, এবং সেই মানুষ ভেন্টিলেশন থেকে বেরিয়ে আপনারই সামনে দিয়ে হেঁটে বাড়ি গেলেন এবং সুস্থ জীবনযাপন করছেন। এরকম ঘটনা ঘটেছে, ঘটেনি না বললে তো খুব ভুল বলা হবে। ভেন্টিলেশন থেকে এরকম অনেক, বিশেষ করে আপনি যদি কোভিড সিচুয়েশনটার কথা যদি মানে সেই সময়ের কথা যদি একটু মনে নিয়ে আসেন, ঠিক আছে, এরকম বহু মানুষ রয়েছেন যাদেরকে ভেন্টিলেট করতে হয়েছে তাদের রেসপিরেটরি ফেলিয়ারের জন্য, তীব্র শ্বাসকষ্ট বা এগুলোর জন্য, ঠিক আছে। পরবর্তী সময়ে তারা প্রায় কেউ হয়তো 10 দিন বা 15 দিন বা 20 দিন ভেন্টিলেশনে থাকার পরে তারা ফেরত এসেছেন তাদের নিজেদের স্বাভাবিক জীবনে, এখন নিজেদের স্বাভাবিক জীবনযাপন করছেন। এরকম উদাহরণ তো আছে। এই উদাহরণ টেনেই আজকের অলি লাইফ হেলথ টক শেষ করব, কারণ সবসময় আমাদের পজিটিভ নোটে ভাবতে হবে এবং পজিটিভ ভাবে ভাবতে হবে, কারণ এভরিথিং ইজ পসিবল। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারবাবু ডক্টর আশিক ইকবাল। থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য। Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life.